আজকের ক্লাসে আমরা ডাব্লিউবি সেটের পেপার 2 অর্থাৎ আমাদের যে সাবজেক্ট দর্শন ফিলোসফি তার যে পার্ট 2 মানে 51 to 100 যে কোয়েশ্চেন তার আনসার আজকে করার আমরা চেষ্টা করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি একটু তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, শেয়ার স্ক্রিন অপশন। আচ্ছা, একটু তোমরা আমাকে বলবে যে তোমরা প্রথমে একটু বলে নেবে যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, এটা ইম্পর্টেন্ট। তোমরা হ্যাঁ ম্যাম, স্ক্রিন, দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এত অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন, এত কিছু। ঠিক আছে, যাই হোক আজকের ক্লাসটা করি। আগামীকাল একটা অন্য রকম ক্লাস আমাদের হবে। তো সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে যে পরের বছর কি কি পরীক্ষা হতে পারে, সম্ভাব্য কি কি পরীক্ষার জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো। তো সেই সমস্ত বিষয় আগামীকালের ক্লাসে আমরা ডিসকাস করব। অনেক বিষয় নিয়ে ডিসকাস করব যেগুলো হয়তো তোমরা জানোই না, এরকম বিষয় নিয়েও আমরা ডিসকাস করব। তো থাক, আজকে সেই বিষয়টার আলোচনার মধ্যে না আনলেই ভালো। আজকে আমরা 51 থেকে প্রশ্নের উত্তর একটুখানি ডাব্লিউবি সেটের একটু দেখার চেষ্টা করি। আগামীকালের ক্লাসে পজিটিভলি সকলে উপস্থিত থাকবে। ঠিক আছে। আহ, তো আগামীকালের ক্লাসটা ইউটিউবেও লাইভে হতে পারে, আমি দেখে নিচ্ছি যে কিভাবে কি করা যায়। তো আমি সেটা তোমাদের সবটাই জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। চলো শুরু করা যাক। ফার্স্টেই দেখছি থমাস হবস থেকে একটা অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন। আমি বাংলাতেই বলছি কারণ ইংরাজিতে বললে তোমাদের অনেকেরই অসুবিধে হতে পারে, যারা আমার কাছে পড়োনি তাদের কাছে। এখানে অ্যাসারশনে বলেছে যে থমাস হবসের দুটো বক্তব্য বলেছে। যে থমাস হবস বলেছেন যে প্রাকৃতিক সমতা সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধকে পরিচালিত করে, এটা ঠিক কথা, থমাস হবসের বক্তব্য। আর আত্মরক্ষার আকাঙ্ক্ষা কমনওয়েলথ প্রতিষ্ঠাকে পরিচালিত করে। এই দুটো যে থিওরি, হুম, ন্যাচারাল ইকুয়ালিটি লিডস টু ওয়ার অফ অল এগেনস্ট অল, আর ডিজায়ার ফর সেলফ প্রিজার্ভেশন লিডস টু এস্টাবলিশমেন্ট অফ দ্য ইনস্টিটিউশন অফ কমনওয়েলথ। এই দুটো থিওরি কিন্তু থমাস হবসের দর্শনে একদম ঠিক, এটা নিয়ে কোনো জটিলতা নেই। কিন্তু আমার এটা মনে হয়েছে, মানে আমি ভুলও হতে পারি মেবি, তোমরা আমাকে বলবে। এইটা দুটো বাক্যই ঠিক, মানে এও ঠিক এবং আরও ঠিক। কিন্তু আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ বলে আমার মনে হয়েছে। আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, বাট বোথ এ অ্যান্ড আর ট্রু। ঠিক আছে, মানে আমি বলছি এটা যে 51-এর বি হচ্ছে কারেক্ট আনসার। বাট তোমার অ্যাসারশন এবং রিজনিং দুটোই যে বাক্য দেওয়া আছে, সেটা দুটো বাক্যই কিন্তু ঠিক। থমাস হবসের দর্শনে তিনি কিন্তু এটাই বলেছেন। হবস সেড ন্যাচারাল ইকুয়ালিটি, হ্যাঁ, লিডস টু কম্পিটিশন, হ্যাঁ, ওয়ার। আর হবস সেড সেলফ প্রিজার্ভেশন ডিজায়ার মেক্স পিপল ক্রিয়েট আ কমনওয়েলথ। হ্যাঁ, তো এটা লেভিয়েথান, মানে যাকে আমরা হবসের পরিভাষায় যখন আমরা হবস পড়েছি তখন লেভিয়েথান শব্দটাও আমরা ইউজ করেছি, কমনওয়েলথ মানে হচ্ছে লেভিয়েথান। তো দুটো বক্তব্যই ঠিক, বাট এই প্রসঙ্গে আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ বলে আমার মনে হয়েছে। অর্থাৎ 51-এর বি ইজ দ্য কারেক্ট আনসার আমি মনে করছি। তারপরের প্রশ্নটা খুবই সোজা। যারা এই নয়টাকে না দেখবে ভুল করে, হ্যাঁ, তারা কিন্তু জটিলতা তাদের মধ্যে সৃষ্টি হবে। বারবার করে দেখছি টেন্ডেন্সি এরকম যে নয় নয়কে ঢুকিয়ে দেওয়া, নটকে ঢুকিয়ে দেওয়া, যাতে স্টুডেন্টসরা ওই নটটাকে মিস করে যায়। ঠিক আছে, নটটাকে মিস করে অন্যটার আনসার করতে চেষ্টা করে। হ্যাঁ, আমি এটা দেখছি, এটা সাইকোলজি এটাই শো করছে। তো 52-তে যেটা আছে সেটা খুবই সোজা একটা কোয়েশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট। হ্যাঁ, আমরা জানি, আমরা যখন কোয়ান্টিফিকেশন থিওরি করেছি এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে, এবং তার মধ্যে আমি শুধুমাত্র যেটা কারেক্ট আনসার আমি সেটাই বলবো, এবং কারেক্ট আনসার হচ্ছে বি। হ্যাঁ, আমরা সকলেই এটা জানি, এ, সি আর ডি এই তিনটে অপশানই কিন্তু তোমার হচ্ছে ঠিক, মানে এটা হচ্ছে ভুল, মানে কোনটি নিম্নলিখিত কোনটি সঠিক নয়, তো বিটা সঠিক নয়। এ, সি আর ডি এই তিনটেই কিন্তু তোমার সঠিক,
52 নম্বরে। তো 52 নম্বরের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 53 নম্বরটাও জটিল নয়। আ ভ্যালিড ডিডাক্টিভ আর্গুমেন্ট, আমি দেখলাম অনেক কোয়েশ্চেন লজিক থেকে করা হয়েছে। আ ভ্যালিড ডিডাক্টিভ আর্গুমেন্ট হুজ বোথ প্রেমিস অ্যান্ড কনক্লুশন আর ট্রু ইজ টার্মড অ্যাজ স্ট্রং আর্গুমেন্ট, অর্থাৎ একটা বৈধ অবরহ যুক্তি যার হেতুবাক্য এবং সিদ্ধান্ত উভয়েই সত্য, তাকে স্ট্রং আর্গুমেন্টই তাকে বলা হয়। ঠিক আছে? তো মানে স্ট্রং আর্গুমেন্ট কথাটার মানে হচ্ছে সাউন্ড আর্গুমেন্ট অ্যান্ড স্ট্রং আর্গুমেন্ট। তো এটার 53-র যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে কিন্তু বি, সবল যুক্তি বা স্ট্রং আর্গুমেন্ট। 53-র বি হচ্ছে কারেক্ট আনসার। 54টাও ভীষণ ভীষণ সহজ একটা প্রশ্ন লজিকের। 54 নম্বরটা সেটা হচ্ছে এটা, আ স্টেটমেন্ট ফর্ম ইজ সেড টু বি কন্ট্রাডিক্টরি, একটা বচনাকারকে শতমিথ্যা কখন বলা হয়? তখনই বলা হয় যখন ওই বচনাকারের প্রত্যেকটি প্রতিস্থাপন দৃষ্টান্ত মিথ্যা হয়। ইফ অল অফ ইটস সাবস্টিটিউশন ইনস্টান্সেস আর ফলস, যখন সবটা প্রতিস্থাপন দৃষ্টান্ত মিথ্যা হয় তখন সেই বচনাকারকে শতমিথ্যা বলা হয়। 54 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার। বি, সি, ডি কোনোটাই কারেক্ট আনসার নয়, 54-র এ কারেক্ট আনসার। এরপর আসবো 55-তে। 55টাও ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক প্রশ্ন। যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ তোমার এটা কি প্রপোজিশনাল ফাংশন। 55 নম্বর দিয়েছে প্রপোজিশনাল ফাংশন, কোনটা বচনাপেক্ষক? ঠিক আছে, এখানে সি হচ্ছে বচনাপেক্ষক, অলেক্স এফএক্স ইমপ্লাইজ জি ওয়াই। ঠিক আছে, জি ওয়াই বচনাপেক্ষক। তো এ বি সি, এ বি ডি কারেক্ট আনসার নয়, এখানে সি হচ্ছে কারেক্ট আনসার। অলেক্স এফএক্স ইমপ্লাইজ জি ওয়াই, এটাই হচ্ছে কিন্তু বচনাপেক্ষক। 55 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার। 56 নম্বরটাও ডিমর্গ্যানের থিওরি দিয়েছে, ডেমের থিওরি দিয়েছে, ভীষণ সহজ আর একটা কোয়েশ্চেন। আমরা জানি যে লজিকে যখন আমরা 19 রুলস করি তার পরের যে 9 রুলসের পরে যে 10 রুলস আছে, সেই 10 রুলসের প্রথম রুলস হচ্ছে ডিমর্গ্যান রুল। এবং এখানে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট ফর্মুলেশন অফ ডিমর্গ্যান থিওরিম। হ্যাঁ, আমরা সকলেই জানি যে ডিমর্গ্যান থিওরিমের কারেক্ট যেটা ফর্মুলেশন নয় সেটা হচ্ছে সি। হ্যাঁ, কারণ আমরা এটা জানি যে নেগেশন পি ডট কিউ মানে হচ্ছে নেগেশন পি ভেল নেগেশন কিউ, আর নেগেশন পি ভেল কিউ মানে হচ্ছে নেগেশন পি ডট নেগেশন কিউ। এটা সুতরাং নেগেশন পি ডট কিউ ট্রিপল বার নেগেশন পি ভেল কিউ, এইটাই হচ্ছে কিন্তু ডিমর্গ্যানের কারেক্ট সূত্র নয়। আর বাকি যে তিনটে দেওয়া আছে কোনো না কোনোভাবে এগুলো সবই হচ্ছে তোমার ডিমর্গ্যানের কারেক্ট সূত্রের মধ্যেই পড়ে। হ্যাঁ, নেগেশন পি ভেল কিউ, নেগেশন পি ডট নেগেশন কিউ, নেগেশন পি ডট কিউ, নেগেশন পি ভেল নেগেশন কিউ, নেগেশন পি ভেল নেগেশন কিউ ট্রিপল বার নেগেশন পি ডট কিউ, এগুলো সবই ডিমর্গ্যানের রুলসের মধ্যেই পড়ে। ঠিক আছে, তোমরা জানো সেটা। তো এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার। 56 নম্বরে সি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, 57 নম্বর, এটাও খুব সহজ একটা প্রশ্ন, লজিক থেকে দেওয়া হয়েছে। লজিকে 5-6টা প্রশ্ন করা হয়েছে, এগুলো সবার উত্তর করা উচিত, সবার ভীষণ সহজ কোশ্চেন করা হয়েছে লজিক থেকে। অল পেটস আর ডোমেস্টিক অ্যানিমাল, নো লায়ন্স আর ডোমেস্টিক অ্যানিমাল, দেয়ারফর সাম লায়ন্স আর নট পেটস। এটা খুব সহজ, মানে কোনো দিকে যদি আমি না তাকাই তবুও বলে দেওয়া যায় যে এই নিরপেক্ষ ন্যায়টিতে কি দোষ ঘটেছে। এই নিরপেক্ষ ন্যায়টিতে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হয়েছে। এই নিরপেক্ষ ন্যায়টিতে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হয়েছে, অস্তিত্বমূলক দোষ হয়েছে। তার কারণ আমরা এটা সকলেই জানি যে সামান্য বচন থেকে বিশেষ বচন নিঃসৃত হয় না। সামান্য বচন থেকে বিশেষ বচন নিঃসৃত হয় না, সেখানে যে দোষ হয় সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। এখানে এখানে আশ্রয় বাক্যগুলোতে একটা এ বচন একটা ই বচন আছে, দুটোই সামান্য বচন আছে, এবং তার থেকে সাম লায়ন্স আর নট পেটস এটা নিঃসৃত হতে পারে না। সেখানে যে দোষ হয় সেটা অস্তিত্বমূলক দোষ হয়। ভেরি সরি, যার যে এখানে আনসার যার কোয়েশ্চেন ছিল সে ভুল আনসার করেছে। হ্যাঁ, তো এখানে 57 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার। এখানে অস্তিত্বমূলক দোষ হবে। তার পরের প্রশ্নটাও ভীষণই সহজ, মানে সব প্রশ্নগুলো লজিকের ভীষণ সহজ করা হয়েছে, এখানে কিন্তু অনেকেই অনেক নাম্বার তুলে নিতে পারবে। 58 নম্বরে বলেছে যে ভ্যালিডিটি ইজ অ্যান অ্যাট্রিবিউট অফ ড্যাশ। ভ্যালিডিটি, বৈধতা হলো কিসের বৈশিষ্ট্য? বচনের বৈশিষ্ট্য, আরোহ যুক্তির বৈশিষ্ট্য, বচন ও আরোহ যুক্তির বৈশিষ্ট্য এবং অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। আমরা বারবার করে লজিক যখন করেছি তখন আমরা এটা দেখেছি যে বৈধতা হলো
অবরাহ যুক্তির বৈশিষ্ট্য, ঠিক আছে, ডিডাকটিভ আর্গুমেন্টের বৈশিষ্ট্য। আমরা ইন্ডাকটিভ আর্গুমেন্ট বা আরোহ যুক্তির ক্ষেত্রেও কিন্তু কখনো বৈধতা অবৈধতা শব্দটা ব্যবহার করি না। আমরা শুধুমাত্র অবরাহ যুক্তির ক্ষেত্রেই বৈধতা অবৈধতা শব্দগুলি প্রয়োগ করি। 58 নম্বরে ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, সোজা প্রশ্ন। তারপরের প্রশ্নটাও সোজা। তারপরের প্রশ্নটা 59 নম্বরের যেটা প্রশ্ন, সেটাও সহজ। যদি পি ডট কিউ, পি ভেল কিউ, পি ইমপ্লাইজ কিউ এবং পি ট্রিপল বার কিউ সত্য হয়, তাহলে পি এবং কিউ এর সত্য মূল্য কি হবে? ইস, মানে ভাবো যে মানে যার কোয়েশ্চেন পেপার সে লজিকটা ঠিক মতো করা হয়ে ওঠেনি, সে সি আনসার করেছে পি সত্য কিউ মিথ্যা হলে সবগুলো সত্য হয়। কখনো কি সেটা হয়? পি সত্য কিউ মিথ্যা হলে তো পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয়ে যায়। তো এখানে পি ডট কিউ, পি ভেল কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি ট্রিপল বার কিউ সত্য হবে তখনই যখন পি এবং কিউ উভয়েই সত্য হবে। যখন উভয়েই সত্য হবে তখনই কিন্তু সবগুলো সত্য হবে। খেয়াল করো, এটা 59 নম্বরের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 59-এর এ কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে তারপরের প্রশ্নটা বচনের বিরোধানুমান থেকে দেওয়া হয়েছে। পরের প্রশ্নটা, ইফ ও প্রপোজিশন ইজ গিভেন ট্রু, যদি ও প্রপোজিশন সত্য হয় তাহলে নিম্নোক্ত কোনটি সঠিক? চারটে অপশন দেওয়া হয়েছে, আমি চারটে অপশন এখানে পড়ছি না, আমি চারটে অপশনের মধ্যে যেটা কারেক্ট অপশন আমি সেটাই পড়ছি। সেটা হচ্ছে এটা, যদি ও বচন সত্য হয় তাহলে ডি অপশন, এ মিথ্যা, ই এবং আই অনিশ্চিত বচন হিসাবে প্রতিপন্ন হবে। তো 60 নম্বরের ডি হচ্ছে কারেক্ট আনসার, যে এ মিথ্যা, ই এবং আই অনিশ্চিত যদি ও বচন সত্য হয়। ঠিক আছে, তো 60 নম্বরের ডি হচ্ছে কারেক্ট আনসার। এখানে মোটামুটি ভাবে লজিকের কিছু প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। স্ক্রিনে কেউ দাগ দেবে না, খোকন, রুইদাস স্ক্রিনে দাগ দেবে না। তো 60 নম্বর অবধি বেশ অনেকগুলো প্রশ্ন আমরা দেখলাম। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এই প্রশ্নগুলোর উত্তর করতে একটুই সমস্যা হওয়ার কথা নয়। তাহলে 60-এর কারেক্ট আনসার ডি হলো। 61-র যেটা আনসার, 61-র আনসারটাও কঠিন নয়, ঠিক আছে, সহজই। কেন বলছি? আমি বলছি যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজর এথিক্যাল কনসার্ন। এথিক্যাল কনসার্ন মানে হচ্ছে নৈতিক, মানে চিন্তা বা এথিক্যাল কনসার্ন রিলেটেড টু ইনফরমেশন টেকনোলজি। নিম্নলিখিত কোনটি তথ্য প্রযুক্তি সঙ্গে সম্পর্কিত একটি প্রধান নৈতিক উদ্বেগ নয়, নৈতিক দিক থেকে উদ্বেগ নয়? যেমন প্ল্যাগার্ডিজম রিসার্চের ক্ষেত্রে একটা নৈতিক উদ্বেগ, ঠিক আছে। তো এখানে বলেছে যে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কোনটা নৈতিক উদ্বেগ নয়? হ্যাঁ, তথ্য গোপনীয়তা, হ্যাঁ এটা একটা নৈতিক উদ্বেগ। ঠিক আছে, তথ্য এবং সংস্থাগুলিকে প্রবেশাধিকার, এটা একটা নৈতিক উদ্বেগ। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, ইন্টালেকচুয়াল প্রপার্টি, এটা একটা নৈতিক উদ্বেগ। এর মধ্যে যেটা নৈতিক উদ্বেগ নয়, যেটা টেকনিক্যাল ফল্ট বলতে পারো, টেকনিক্যাল দিক থেকে, টেকনিক্যাল কনসার্ন বলতে পারো, নট এথিক্যাল কনসার্ন, সেটা হচ্ছে সফটওয়্যার বাগস। এটা হচ্ছে টেকনিক্যাল কনসার্ন, এটা এথিক্যাল কনসার্ন নয়। ডেটা প্রাইভেসি, অ্যাক্সেস রাইটস অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই তিনটেই ইনফরমেশন টেকনোলজির এথিক্যাল কনসার্ন, বাট সফটওয়্যার বাগ ইজ অলসো আ কনসার্ন বাট নট এথিক্যাল কনসার্ন, ইট ইজ আ টেকনিক্যাল কনসার্ন। তো 61 নম্বরের সি হচ্ছে বা সফটওয়্যার বাগস হচ্ছে এখানে তোমার কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? তারপরে 62 নম্বর, এরপর থেকে কোশ্চেনগুলো বড্ড বড় বড়। আচ্ছা, হোয়াট রোল ডাজ ইনফর্মড কনসেন্ট প্লে ইন দ্য এথিক্স অফ স্যারোগেসি? ঠিক আছে, স্যারোগেসির ক্ষেত্রে, বা তোমরা স্যারোগেসি শব্দটার সঙ্গে অনেকে পরিচিত, আমাকে মনে করো একটু খাতায় রিম্পি নোট ডাউন করো তো, আমি তোমাদের আলাদা করে স্যারোগেসিটাও আমি তোমাদের পড়িয়ে দেব। অনেকগুলো টপিকই এখান থেকে পড়ানো হয়েছে ভালো করে, স্যারোগেসিটাও পড়িয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে। তো স্যারোগেসি বা প্রতিনিধিমূলক মাতৃত্ব সংক্রান্ত নৈতিকতায় অবহিত সম্মতি কি ভূমিকা পালন করে? ঠিক আছে, মানে এটার উত্তর কারেক্ট, যেহেতু চারটে অপশন অনেক বড় আছে তার জন্য এটা প্রথম আমি বলে দিই। কারেক্ট আনসার কিন্তু হবে, ইট এনশিওরস দ্য স্যারোগেট মাদার আন্ডারস্ট্যান্ডস দ্য মেডিকেল অ্যান্ড লিগাল ইমপ্লিকেশনস অফ দ্য প্রসিডিওর।
হ্যাঁ, অর্থাৎ স্যারোগেসির ক্ষেত্রে, হ্যাঁ, যিনি স্যারোগেট মাদার, হ্যাঁ, তিনি সেই সমস্ত চিকিৎসার পদ্ধতি এবং তার যে প্রভাব, আইন সংক্রান্ত প্রভাব, সেই সম্পর্কে তিনি সুনিশ্চিত থাকবেন। হ্যাঁ, দ্যাট ইজ দ্য মানে কনসেন্ট, ইনফর্ম কনসেন্ট অফ দ্য স্যারোগেসি। এইটা কিন্তু উত্তর হবে এ। এটি নিশ্চিত করে যে প্রতিনিধি মা এই পদ্ধতির চিকিৎসা এবং আইন সংক্রান্ত প্রভাবগুলি বোঝেন। হ্যাঁ, এটা কিন্তু এই কনসেন্টটা ভীষণভাবে দরকার, যিনি স্যারোগেট মাদার হবেন তার ক্ষেত্রে। তাকে এই বিষয়গুলো জানতে হবে যে চিকিৎসা স্যারোগেসির কি করে হয় এবং আইন সংক্রান্ত কি প্রভাব আছে স্যারোগেসির ক্ষেত্রে, এটা নিশ্চিত করে আগে তাকে জানতে হবে, জেনে তারপরে কিন্তু এই পদ্ধতির মধ্যে তাকে ঢুকতে হবে। তো 62-র এ হচ্ছে তোমার কারেক্ট আনসার 62-র ক্ষেত্রে। জটিল প্রশ্ন, ঠিক আছে। আমি তিনটে পড়লাম না, তার কারণ হচ্ছে অনেক বড় বড় অপশনস বলে আমি শুধুমাত্র এ নাম্বার অপশনসটাই বললাম। তারপরে দ্য গোল্ডেন রুল অফ এথিক্স, দ্য গোল্ডেন রুল অফ এথিক্স বা নীতিশাস্ত্রের সুবর্ণ নিয়ম হচ্ছে অন্যদের সাথে তেমনই ব্যবহার করো যেমন তুমি চাও তারা তোমার সাথে করুক। ভাবো, ঠিক আছে, মানে এথিক্সের সুবর্ণ নিয়ম হচ্ছে অন্যদের সঙ্গে তেমনই ব্যবহার করো যেমন তুমি চাও যে অন্যেরা তোমার সঙ্গে ব্যবহার করুক। প্রায়শই মিডিয়া নীতিশাস্ত্রে এটা প্রয়োগ করা হয়, ঠিক আছে। মিডিয়া এথিক্সে এটা প্রয়োগ করা হয়, মিডিয়া মানে মিডিয়া শাস্ত্রে এটা প্রয়োগ করা হয়। হ্যাঁ, কেন প্রয়োগ করা হয় এই নীতিটিকে, কেন, মানে এই সুবর্ণ এথিক্যাল নীতিটিকে কেন সেখানে প্রয়োগ করা হয়? হ্যাঁ, তোমরা মনে রাখবে এটা, যে আলোচনা করতে করতে এটা বেরিয়ে আসছে। দ্য গোল্ডেন রুল অফ মিডিয়া এথিক্স, ঠিক আছে, প্রমোটস রেসপেক্টফুল ট্রিটমেন্ট। হ্যাঁ, আনসার হবে হচ্ছে তোমার বি, সংবাদদাতাদের উৎস এবং বিষয়গুলিকে সম্মানের সাথে আচরণ করার নির্দেশ। গাইড জার্নালিস্ট ইন ট্রিটিং সোর্সেস অ্যান্ড সাবজেক্টস উইথ রেসপেক্ট, ঠিক আছে, মানে অন্যদের সাথে তেমনই ব্যবহার করো যেমন তুমি চাও তারা তোমার সাথে ব্যবহার করুক। এই সুবর্ণ নীতিটিকে আমাদের মিডিয়া এথিক্সে, মিডিয়া ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তার কারণ গাইড জার্নালিস্ট ইন ট্রিটিং সোর্সেস অ্যান্ড সাবজেক্টস উইথ রেসপেক্ট, জার্নালিস্টরা যেন তাদের যে সাবজেক্ট এবং তাদের যে সোর্সগুলো রয়েছে, ইনফরমেশনের যে সোর্সগুলো রয়েছে এবং তার যে সাবজেক্ট, যার কাছ থেকে সেই ইনফরমেশন সংগ্রহ করছে, তাদের সঙ্গে যেন উইথ ফুল রেসপেক্ট তারা যেন বিহেভ করে, ঠিক আছে। এইটার জন্যই হচ্ছে এই গোল্ডেন রুলটা মিডিয়া এথিক্সের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ হচ্ছে। তো 63-র কারেক্ট আনসার হবে কিন্তু তোমার বি, গাইড জার্নালিস্ট ইন ট্রিটিং সোর্সেস অ্যান্ড সাবজেক্টস উইথ রেসপেক্ট। হ্যাঁ, ভুলভাল আনসার করেছে। তথ্যের থেকে বিনোদনকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সংবাদদাতাদের উৎসাহিত করা, একদমই না, ঠিক আছে। সংবাদদাতাদের যে উৎস, মানে সংবাদ, যারা রিপোর্টার, রিপোর্টারকে যারা সংবাদ দিচ্ছে, হ্যাঁ, যারা ইনফরমেশন দিচ্ছে সেই মানুষ এবং সেই ইনফরমেশন সবকিছুকে রেসপেক্টের সঙ্গে জার্নালিস্টকে কিন্তু গ্রহণ করতে হবে। তো তো 63 নাম্বারের হচ্ছে এখানে বি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 64 নাম্বার, ডিএনআর, ঠিক আছে। ডিএনআর অর্ডার ইজ আ লিগাল ডকুমেন্ট দ্যাট, হ্যাঁ, এটা পড়ানো মানে মাথাতেও কোনোদিন এগুলো ধরো প্রশ্ন আসেনি যে জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, ডিএনআর এর আদেশ হলো একটি আইনি নথি। হ্যাঁ, ডিএনআর এর আদেশ হলো একটি আইনি নথি যা, এখানে আনসার হবে, হ্যাঁ, আমার এইটা আই থিঙ্ক সো, বি নাম্বার, ইনস্ট্রাক্টস হেলথ কেয়ার প্রফেশনালস নট টু অ্যাটেম্পট সিপিআর ইন দ্য ইভেন্ট অফ কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটরি অ্যারেস্ট। হ্যাঁ, আমি ভুলও হতে পারি, মেবি আমি রং হতে পারি। এটা রঙও আমি হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে ডিএনআর এর আদেশ হলো একটি আইনি নথি যা হৃদরোগ এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পেশাদারকে সিপিআর প্রয়োগ না করার নির্দেশ দেয়। এটা যদি তথ্য ইনফরমেশন, এটার উপর একটা আলাদা ক্লাস হওয়া উচিত ডিএনআর এর উপরে। হ্যাঁ, তো তো সেটা করা যেতে পারে কখনো। খাতায় নোট ডাউন করে রাখো যে ম্যাম এই বিষয়গুলো একটু বলে দিলে পরে বা আলোচনা করলে ভালো হয়, তো আমি এরপরে যে ক্লাসগুলো চলতে থাকবে সেখানে আলোচনা করে দেবো। তো এটা 64-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 65,
থিরুক্কুরালে আরাম শব্দটির মুখ্যত অর্থ কি? হ্যাঁ, 65 নম্বরের প্রশ্ন। থিরুক্কুরালে আহ আরাম শব্দটি মুখ্যত কি অর্থ? এখানে কিন্তু অর্থ হচ্ছে ধর্ম বা ভার্চু। ঠিক আছে, 65 নম্বরের ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 65 নম্বরের ডি হচ্ছে কারেক্ট আনসার। আরাম ইন থিরুকুরাল ফোকাসেস অন ভার্চু, ধর্মা ইন সংস্কৃত। ঠিক আছে, তো এটার আনসার 65 নম্বরের ডি হবে, ধর্ম হবে। হ্যাঁ, 66 নম্বর। নিম্নলিখিত নিম্নলিখিত কোনটি গান্ধী কর্তৃক জীবনের সদ্গুণ রূপে স্বীকৃত হয়নি? কোনটা গান্ধী কর্তৃক সদ্গুণ রূপে স্বীকৃত হয়নি? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাকসেপ্টেড বাই গান্ধী অ্যাজ আ ভার্চু অফ লাইফ? লাইফের ভার্চু হিসাবে গান্ধীর দর্শনে স্বীকৃত হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য অহিংসা বা নন ভায়োলেন্স, অভয় বা ফিয়ারলেসনেস, ভয় না পাওয়া, সহানুভূতি বা সমানুভূতি বা এমপ্যাথি, এই তিনটেই গান্ধী কর্তৃক সদ্গুণ রূপে স্বীকৃত হয়েছে। ঈশ্বরে বিশ্বাসও গান্ধীর দর্শনে স্বীকৃত, কিন্তু এটা কিন্তু সদ্গুণ রূপে স্বীকৃত নয়। হ্যাঁ, তো সদ্গুণ একটা মানুষের মধ্যে যেগুলো থাকা উচিত গান্ধী মনে করেছেন, অহিংসা, অভয়, সমানুভূতি বা এমপ্যাথি, এগুলো সদ্গুণ রূপে তিনি স্বীকার করেছেন। ঈশ্বরে বিশ্বাস কিন্তু সেখানে গান্ধীজির দর্শনে মেন ভার্চু রূপে এনলিস্টেড নয়। হ্যাঁ, ফেথ ইন গড। তো 66 নম্বরের ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ফেথ ইন গড। তারপরের প্রশ্ন। ম্যাম, হ্যাঁ। ম্যাম এই যে বিকেলালের যে বইটা আছে না, এটাতে কিন্তু গান্ধীর যে কটা কার্ডিনাল ভার্চু তিনি স্বীকার করেছেন, সেটাতে হুম। কিন্তু ফেইথ ইন গডটা আছে। যেটা নেই সেটা হচ্ছে এমপ্যাথিটা। না, এমপ্যাথি তো থাকতেই হবে। ম্যাম এই যে এখানে সব পরপর যেটা দেখলাম, হ্যাঁ। অহিংসা, সত্য, হ্যাঁ। অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্য, হ্যাঁ, অভয়, আর হচ্ছে ফেইথ ইন গড। বিকেলালের বইতে। হ্যাঁ ম্যাম। তাহলে তাহলে এটা করতে হবে যে এটা ঈশ্বরে বিশ্বাসটা হবে না। তাহলে তাহলে সমানুভূতি হবে, কিন্তু সমানুভূতি তো এনলিস্টেড হওয়া উচিত গান্ধীজির দর্শনে। কারণ এই চারটে অপশনের মধ্যে দেখো, অহিংসা, অভয় আর সমানুভূতি। হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস। দেখো, গান্ধীজি তো একজন বিশিষ্টাদ্বৈতবাদী। হ্যাঁ, তো আমি যেটা ভাবছি যে সেটা ঈশ্বরে বিশ্বাস তো তার থাকতেই হবে, নাহলে তো হবেই না। হ্যাঁ, আমি তো বারবার করে বলেছি যে গান্ধীজি সর্বকর্ম ঈশ্বরে সমর্পণ করার কথা বা বলেন, কিন্তু এটা কি সদ্গুণ রূপে এনলিস্টেড? তুমি যখন বলছো বিকেলালের বইতে এটা আছে, তাহলে আমি মেনে নিচ্ছি, কারণ বিকেলালের বইটা মোস্ট কারেক্ট আনসারই কিন্তু বিকেলালের বইতে থাকে। হ্যাঁ তাহলে ম্যাম, আমি আর তাহলে হচ্ছে হুম। এমপ্যাথিটা মানে অন্য কিছুর সাথে ওটা ঢুকে আছে, মানে ওই যে নন ভায়োলেন্সের মধ্যে ওটা আছে। আচ্ছা, মানে এটাকে আলাদাভাবে উনি স্বীকার করেনি। বুঝতে পেরেছি। তাহলে তাহলে এটার কারেক্ট আনসার একদম ঠিক আছে, আমি তো বই খুলে দেখার মতো সুযোগ হয়নি। 66 নম্বরের সি বা সমানুভূতি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এইটাই করবে। এটা ঈশ্বরে বিশ্বাস তো গান্ধীজি করেইছেন, এটাকে অস্বীকার করে আমি ভাবছিলাম যে কার্ডিনাল ভার্চু হিসাবে হয়তো তিনি স্বীকার করেনি, আমার মনে হয়েছিল তাই। তো ও যখন ওটা বলছে যে কারণ বিকেলালের বই থেকে আমিও পড়িয়েছি, তো এটা এমপ্যাথি বা সমানুভূতি তাহলে কিন্তু হবে। 66 নম্বরে সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 67 নম্বর, নিম্নোক্ত কোন দার্শনিক ধর্মের লক্ষণে বলেছেন যত অদ্ভুতদ্বয় নিঃশ্রেয়স সিদ্ধি স্বধর্ম? ধর্ম সম্পর্কে আই থিঙ্ক সো এই লক্ষণ মনু দিয়েছেন। ধর্ম সম্পর্কে এই লক্ষণ আই থিঙ্ক মনু দিয়েছেন। 67 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার, মনু। ঠিক আছে। আর তারপরে হচ্ছে 68 নম্বর, চার্বাক দর্শন থেকে এমন একটা প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রচুর ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে চার্বাক দর্শন থেকে। চার্বাক দর্শন অনুসারে নিম্নোক্ত কোন বিবৃতিগুলি সঠিক নয়? কোনটা সঠিক নয়? ঠিক আছে, চার্বাকগণ চৈতন্যকে অস্বীকার করেননি, শুধুমাত্র একে স্বাধীন এবং চরমরূপে গ্রহণ করতে অস্বীকার করেছেন। চৈতন্য দৈহিক জড় পদার্থসমূহের উপাদানসমূহের ধর্ম নয়। চৈতন্য দৈহিক সংগঠনের ওপর নির্ভরশীল নয়। ভাবো, ওখানেও নয় দিয়েছেন, এখানেও নয় দিয়েছে, মানে বুঝতে পেরেছো কিভাবে জটিলতা তৈরি হয়েছে কোশ্চেনটার মধ্যে? মানে কি মানে আছে এরকম ভাবে স্টুডেন্টদেরকে হ্যারাস করার? আমার এটাই মনে হচ্ছে। ঠিক আছে, আমরা নিজেরা হলেও তো এটা পারতাম না আনসার করতে, এইভাবে অসুবিধা হতো। মানে এখানেও নয় দেওয়া আছে ধরো,
হ্যাঁ, এখানেও নয় দেওয়া আছে, তার মানে হয় আনসারে চলে আসবে ধরো। ঠিক আছে, তো চৈতন্য দৈহিক সংগঠনের উপর নির্ভরশীল নয়, মন জড়ের বিকার নয়, নিম্নলিখিত কোনটা সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, আমাকে কেউ বলবে যে এটার মধ্যে কোনটা সঠিক তোমরা করেছো? কোনটা করেছো? কে বলো, কে বলবে? চার্বাক দর্শন অনুসারে নিম্নোক্ত কোন বিবৃতিগুলি সঠিক নয়? 1, 3 আর 4 হলে হতে পারে। ডি ম্যাম সি নাম্বার। করেছি। সি? সি কেন করেছো? ম্যাম ডি করেছি। এটার আনসার ডি হবে। 1, 3 আর 4। ঠিক আছে, আমি আনসারটা বললাম, আজকে রাত্রিবেলা ভালো করে প্রশ্নটা পড়বে, আর আমি কেন আনসারটা ডি বললাম সেটা বুঝবে। তোমাদের ভুল হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, তার কারণ কোনটা বিবৃতি সঠিক নয় বলেছে, আবার এখানেও বিভিন্ন অপশনের মধ্যে নয় জুড়ে দিয়েছে। ঠিক আছে, এতটা স্টুডেন্টকে হ্যারাস করার কোনো মানে হয় না প্রশ্নপত্রে। ঠিক আছে, আমি 68-র আনসার ডি বললাম, এটাকে ভেবেচিন্তে আমাকে কালকে বলবে, কালকে তো ক্লাসে বসবো, তখন এটা আলোচনা করব। এটার উত্তর 68 ডি হবে, 1, 3 আর 4। নিম্নোক্ত কোনটি তিব্বতীয় বৌদ্ধ সম্প্রদায় নয়? টিবেটান বুদ্ধিজম থেকে বারে বারে করে দেখছি, নেটের আগে দেখেছিলাম যে প্রশ্ন এসছে, এখন দেখছি যে এখান থেকে প্রশ্ন আসছে টিবেটান বুদ্ধিজম থেকে। এটাও খাতায় নোট ডাউন করে রাখো, আমি পড়িয়ে দেবো আলাদা করে। টিবেটান বুদ্ধিজম, নিম্নোক্ত কোনটি তিব্বতীয় বৌদ্ধ সম্প্রদায় নয়? নিংমা, কাগিউ, গেলুগ আর টেন্ডাই। হ্যাঁ, এই 4টে অপশনের মধ্যে টেন্ডাই হবে উত্তর। টেন্ডাই বুদ্ধিস্ট সম্প্রদায়, কিন্তু এটা তিব্বতীয় বুদ্ধিস্ট স্কুল নয়, এটা জাপানিজ, জাপানিজ বুদ্ধিস্ট স্কুল টেন্ডাই। তো এটার কারেক্ট আনসার কিন্তু তোমার টেন্ডাই হবে। টেন্ডাই তিব্বতীয় বৌদ্ধ সম্প্রদায় নয়, টেন্ডাই তোমার জাপানিজ বুদ্ধিস্ট স্কুল হচ্ছে তোমার টেন্ডাই। তো 69-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, টেন্ডাই। তারপরের প্রশ্ন, 70 নাম্বার। 70-এ কি বলেছে? যে বৌদ্ধ মত অনুসারে নিম্নোক্ত কোনটি প্রত্যক্ষ নয়? ইন্দ্রিয় বিজ্ঞান, মনোবিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান এবং আত্মসংবেদন। ঠিক আছে, আহ ইন্দ্রিয় বিজ্ঞান মানে হচ্ছে সেন্স পারসেপশন, মনোবিজ্ঞান মানে হচ্ছে মেন্টাল পারসেপশন, জ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে নলেজ পারসেপশন, আর আত্মসংবেদন মানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আত্মসংবেদন মানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আই থিঙ্ক এটার উত্তর 70 নাম্বারের ডি হবে, আত্মসংবেদন বা সেলফ অ্যাওয়ারনেস। এইটা তোমার প্রত্যক্ষ নয় মনে হচ্ছে, আত্মসংবেদন বা সেলফ অ্যাওয়ারনেস। হলো 70-এর ডি আমি বললাম কারেক্ট আনসার। কারোর যদি কিছু মনে হয় ইউটিউবে লিখে দিও যে ম্যাম এটা আমার মনে হচ্ছে আনসার। 71 নাম্বার, যোগাচার বৌদ্ধমত অনুসারে নিম্নোক্ত কোনটি সত্য নয়? যোগাচার বৌদ্ধমত অনুসারে কোনটি সত্য নয়? ঠিক আছে, এখানে কি দিয়েছে? পরিকল্পিত, পরিবাচক, পরতন্ত্র আর পরিনিষ্পন্ন। ঠিক আছে, যোগাচার বুদ্ধিজম, যোগাচার বুদ্ধিজম হ্যাজ 3 নেচার্স। ঠিক আছে, পরিকল্পিত, ঠিক আছে, পরিকল্পিত, পরতন্ত্র আর আরেকটা হচ্ছে পরিনিষ্পন্ন। এই তিনটে কিন্তু যোগাচার বুদ্ধিস্টদের 3 নেচার। এখানে যেটা উত্তর হতে চলেছে সেটা হচ্ছে পরিবাচক। যোগাচার বুদ্ধিজমের যেটি সত্য নয় সেটা হচ্ছে পরিবাচক। পরিকল্পিত, পরতন্ত্র, পরিনিষ্পন্ন এগুলো সবই যোগাচার বুদ্ধিজমের নেচারের মধ্যে পড়ে। পরিবাচক এটা হবে হচ্ছে কারেক্ট আনসার, 71-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 72 নাম্বার, আজীবিক সম্প্রদায়ের প্রবর্তক হলেন, হ্যাঁ, এটা খুব সোজা, মক্খালি গোশালা। এটা তো তোমরা জানো অনেকেই, মক্খালি গোশালা। এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ, আচ্ছা। আজীবিক সম্প্রদায়ের প্রবর্তক যিনি হলেন তিনি হলেন, তুমি জানো, মক্কালি গোশালা। 72 নম্বরের সি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। আচ্ছা, তারপরে 73 নাম্বার, জৈন জ্ঞানতত্ত্ব অনুসারে নিম্নোক্ত কোন জ্ঞানটি সাংব্যবহারিক প্রত্যক্ষ নয়? সাংব্যবহারিক প্রত্যক্ষ মানে আমাদের যেটা নর্মাল প্রত্যক্ষের মধ্যে পড়ে। আমার এখানে উত্তর মনে হচ্ছে যে ডি ইজ দ্য কারেক্ট আনসার বলেই মনে হচ্ছে, কারণ অবধি মনোপর্যায় বা অনিন্দ্রিয়জ, হ্যাঁ মানে ইন্দ্রিয়জ নয়, অবধি আর মনোপর্যায় তিনটে একই জায়গায় পড়ে। এগুলো কোনোটাই সাংব্যবহারিক প্রত্যক্ষ, সাংব্যবহারিক প্রত্যক্ষ নয়। নিম্নোক্ত কোনটি সাংব্যবহারিক প্রত্যক্ষ নয়? সাংব্যবহারিক প্রত্যক্ষ তো তোমরা কি করেছো এটা আনসার? কি ম্যাম করেছো? এ করেছি। সাংব্যবহারিক প্রত্যক্ষ নয় বলেছে তো এখানে। ম্যাম সাং গন্ডগোল। ব্যবহারিক শব্দের অর্থ কি? এটা হচ্ছে কথা। হুইচ অফ দ্য ফলোইং নলেজ ইজ নট কল্ড সাংব্যবহারিক প্রত্যক্ষ ইন জৈন এপিস্টেমোলজি? আচ্ছা, এটা একটু বাদ দিয়ে রাখো তো, এটা আমি দেখবো একবার। সাংব্যবহারিক প্রত্যক্ষ নয়, অনিন্দ্রিয়জ, অবধি আর মনোপর্যায় তিনটেই তো একই লেভেলের প্রত্যক্ষ। এটার উত্তর তো হবে উপরিউক্ত কোনোটি নয়, আমি বুঝতে পারছি যা আনসার। হ্যাঁ, কিন্তু প্রশ্নটার সাথে আমার আর একটুখানি গুলিয়ে গেল পুরো বিষয়টা। আমি 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 73 নাম্বারটা একটু বাদ রাখো, আমি তোমাদের বলছি 73 নাম্বারটা একটু বাদ রাখো। আচ্ছা, 74 নাম্বার। 74 নাম্বার আশা করি কারোর অসুবিধা হওয়ার কথা নয়। 74 নাম্বারের বি হবে কারেক্ট আনসার। বি হবে কারেক্ট আনসার। যজুর্বেদ, তৈতরীয় উপনিষদ, সামবেদ, ছান্দোগ্য উপনিষদ, অথর্ববেদ, তোমার মুন্ডাক্য উপনিষদ, আর ঋগ্বেদ হচ্ছে ঐতরীয় উপনিষদ। ঠিক আছে, তাই তো মনে হচ্ছে তাই। তো 74 নাম্বারের তোমার বি হচ্ছে কারেক্ট আনসার। 75 নাম্বার, নিম্নোক্ত কোন পদ্ধতিতে ন্যায়বৈশেষিক মত অনুসারে এক বক্তার মুখনিসৃত শব্দ একই সময়ে অনেক ব্যক্তি প্রত্যক্ষ করেন? এই জায়গাটা কিন্তু যারা ন্যায় দর্শন পড়েছে তারা হয়তো জানে। তোমরা জানো এর উত্তরটা কি হবে? জানো কি? জানো কি এটার উত্তর? করেছো পরীক্ষায়? নিম্ন নিম্নলিখিত কোন পদ্ধতিতে ন্যায়বৈশেষিক মত অনুসারে এক বক্তার মুখনিসৃত শব্দ একই সময়ে অনেক ব্যক্তি প্রত্যক্ষ করেন? এটা 4টে অপশন দেওয়া আছে: বিচি তরঙ্গ ন্যায়, কদম্ব মুকুল ন্যায়, বিপ্রতি প্রতিপত্তি ন্যায়, আর উপাচার ন্যায়। আই থিঙ্ক এটা, আমি যদিও ন্যায়বৈশেষিক স্পেশালাইজড নই, কিন্তু এটা আনসার হয়তো বা কদম্ব মুকুল ন্যায় হবে। ঠিক আছে, কদম্ব মুকুল ন্যায়, লাইক আ কদম্ব ফ্লাওয়ার। কদম্ব যে ফুল, তোমরা নিশ্চয়ই দেখেছো যে কদম্ব যে ফুল, সেই কদম্ব ফুলের ফ্র্যাগনেন্স বা গন্ধ যেমন চারিদিকে ছড়িয়ে যায়, তেমনি একজন ব্যক্তির মুখ নিঃসৃত যে শব্দ সেটা অনেক ব্যক্তি প্রত্যক্ষ করতে পারেন বা অনেক ব্যক্তির কাছে পৌঁছে যায়। এটা আই থিঙ্ক এটার উত্তর, যারা ন্যায় বৈশেষিক দর্শনের আছে তোমরা বেটার দিতে পারবে। এবার এটার উত্তর হয়তো বা 75 নাম্বারের বি, কদম্ব মুকুল ন্যায় হবে। কদম্ব যে ফুল, সেই ফুলের ফ্র্যাগনেন্স যেমন চারিদিকে ছড়িয়ে যায়, তেমনি ভাবে ওই একটা ব্যক্তির মুখনিসৃত শব্দ সেটাও অনেক ব্যক্তি একসঙ্গে প্রত্যক্ষ করতে পারেন বা তাদের মধ্যে ছড়িয়ে যায়। সাউন্ড রিচেস মেনি। হ্যাঁ, কদম্ব মুকুল নেয়, ভুলে বলতে পারি। ঠিক আছে, আমি বলছি কিন্তু। 76 নাম্বার, 76 নাম্বারে কান্ট প্রসঙ্গে নিম্নোক্ত বিবৃতিগুলি দেখুন এবং কোনটি সঠিক নির্বাচন করুন। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ডি কারেক্ট আনসার হবে, 1 2 3 4। বিচার হলো জ্ঞানতাত্ত্বিক, ঠিক। বিচারের উদ্দেশ্য হলো আত্মোপলব্ধি, ব্যবহারিক ক্ষেত্রে প্রজ্ঞা নিজেকে সক্রিয় বৃত্তিরূপে প্রকাশ করে। বিচার হলো মানবীয় জ্ঞানের উৎপত্তি এবং বিকাশ সংক্রান্ত ব্যবস্থা। 1 2 3 4 চারটেই সত্য হবে। ক্রিটিসিজম ইজ transcendental. The motto of criticism is to know thyself. Reason manifests itself as the active faculty in the practical sphere. Criticism is a system regarding the origin and development of human knowledge. 76-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 77, হেগেল সমর্থিত চরম সত্তা,
ঠিক আছে? হেগেল সম্পর্কে সমর্থিত চরম সত্তার প্রকৃতি বিষয়ক নিম্নোক্ত বিবৃতিগুলি দেখুন এবং নিম্নোক্ত সংকেতগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। মন এবং প্রকৃতি হলো পরম সত্তার অংশ। পর এটা ঠিক। পরম সত্তা গতিশীল নয়। পরম সত্তা একটি স্বয়ং প্রক্রিয়া। আর পরম সত্তা গতি এবং প্রাণের স্রষ্টা। ঠিক আছে? আমার মনে হয় 1 আর 4 সত্য, মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরম সত্তা গতিশীল আর পরম সত্তা স্বয়ং একটি প্রক্রিয়া, তা কিন্তু নয়। মন এবং প্রকৃতি হলো পরম সত্তার অংশ, আর পরম সত্তা গতি এবং প্রাণের স্রষ্টা। 1 আর 4 হয়তো বা সত্য হবে। 77-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে। 77-এর ক্ষেত্রে হেগেলের আনসার ডি হচ্ছে কারেক্ট আনসার। 77। এবার 78, যোগক্ষেম। ঠিক আছে, নিম্নলিখিত বিবৃতিগুলি অনুসরণ করুন এবং নিম্নে প্রদত্ত সংকেতগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। ঠিক আছে, যোগক্ষেম হলো যা প্রয়োজন তা অর্জন এবং ত্যাগ করার একটি প্রক্রিয়া। যজ্ঞ হলো ধর্মীয় বলিদান যা ভক্তিসহ নিঃস্বার্থভাবে সম্পাদিত হয়। আর অদৃষ্ট হলো কর্মফলের অপ্রকট আধার। 78 নাম্বার। আমার মনে হচ্ছে যে 2 আর 3 সত্য হবে। 2 তো সত্যই। যজ্ঞ হলো এক প্রকার ধর্মীয় বলিদান যা ভক্তি সহ নিঃস্বার্থভাবে সম্পাদিত হয়। আর অদৃষ্ট হলো কর্মফলের অপ্রকট আধার। হ্যাঁ, আমার মনে হচ্ছে 2 আর 3টাই একমাত্র সত্য। মানে 78 নাম্বারের বি হচ্ছে কারেক্ট আনসার। এখানে এটাও নোট ডাউন করে রাখো যোগক্ষেমটা আলাদা করে পড়ানোর জন্য। তো 78 নাম্বারের বি হচ্ছে কারেক্ট আনসার হতে পারে। কেবলমাত্র 2 এবং 3 হচ্ছে সত্য। 79 নাম্বারটা পতঞ্জলির যে অষ্টযোগাঙ্গ তার মধ্যে থেকে দেওয়া হয়েছে। নিম্নোক্ত কোন সমন্বয়টিকে পতঞ্জলি ক্রিয়াযোগ বলেছেন? আমি অপশনটা বলে দিচ্ছি। তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। তপ, স্বাধ্যায় আর ঈশ্বর প্রণিধান, দিস 3 কম্পোনেন্টস আর ক্রিয়াযোগ কম্পোনেন্টস। তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, তো এই সমন্বয়কেই পতঞ্জলি ক্রিয়াযোগ বলেছেন। 79 এ হচ্ছে কারেক্ট আনসার। দাঁড়াও তো এক সেকেন্ড। হ্যাঁ, নিম্নোক্ত কোন সমন্বয়কে পতঞ্জলি ক্রিয়াযোগ বলেছেন? তপ, সাধনা এবং ঈশ্বর প্রণিধান। 79 এ হচ্ছে কারেক্ট আনসার। শুদ্ধাদ্বৈতবাদ অভিহিত হয় ড্যাশ রূপে? শুদ্ধাদ্বৈতবাদ অভিহিত হয় অবিকৃত পরিণামবাদ রূপে। আমি মনে হয় যত সম্ভব এটা পড়িয়েছিলাম। মনে হয় শুদ্ধাদ্বৈত যখন পড়িয়েছিলাম, শুদ্ধাদ্বৈতবাদ অভিহিত হয় অবিকৃত পরিণামবাদ রূপে। তো 80 নাম্বারের এ হচ্ছে কারেক্ট আনসার। 81 নাম্বার, নিম্নলিখিতদের মধ্যে কে বলেছেন যে আমাদের অনেক ছবি আছে এবং সেগুলি থেকে মুক্ত হতে না পেরে মন দুর্ভাগ্যবশত উচ্চতর আত্মার একটি অতিচিত্র নির্মাণ করে? জাস্ট আনসারটা বলে দিচ্ছি। এখানে আনসারটা যেটা হবে সেটা হচ্ছে তোমার যে কৃষ্ণমূর্তি। নিম্নলিখিতদের মধ্যে যে কৃষ্ণমূর্তি বলেছেন আমাদের মধ্যে অনেক ছবি আছে এবং সেগুলি থেকে মুক্ত হতে না পেরে মন দুর্ভাগ্যবশত উচ্চতর আত্মার একটি অতিচিত্র নির্মাণ করে। এটা যে কৃষ্ণমূর্তির বক্তব্য। 89-এর বি হচ্ছে কারেক্ট আনসার। কমন সেন্স বিলিফ, সাধারণ জ্ঞানের বিশ্বাসগুলির জ্ঞানগত ভিত্তি আমাদের চেতনায় আছে, কেবলমাত্র তাদের শুদ্ধ বিশ্লেষণের ব্যাপারে বিতর্ক থাকতে পারে। কমন সেন্স বিলিফস হ্যাভ কগনিটিভ সাপোর্ট ইন আওয়ার কনসাসনেস, হাউএভার দেয়ার কারেক্ট অ্যানালিসিস ক্যান বি ডিসপিউটেড। দ্য অ্যাবাভ ভিউ হ্যাভ বিন মেনটেন্ড বাই, হ্যাঁ, আই থিঙ্ক এটা হচ্ছে পিএফ স্ট্রসন। ঠিক আছে, পিএফ স্ট্রসন এটার উত্তর হতে পারে। তো 82-এর বি হচ্ছে কারেক্ট আনসার, পিএফ স্ট্রসন। 82-এর বি। 83, 83, 83 যেটা, সেটা তো তোমাদের মেলাতে দিয়েছে জোরের মধ্যে। তোমাদের 83টা মেলাতে দিয়েছে। সেখানে বি নাম্বার যে অপশনটা 3, 1, 2, 4, ঠিক আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি। 3, 1, 2, 4, পৃথিবীর বৃহত্তম সমুদ্র, ডেফিনিট ডেসক্রিপশনের উদাহরণ। হ্যাঁ, দ্য লার্জেস্ট ওশেন, এটা হচ্ছে ইনস্ট্যান্স অফ আ ডেফিনিট ডেসক্রিপশন। দিস অ্যান্ড দ্যাট, ঠিক আছে, লজিক্যালি প্রপার নেমস। দ্য সো
the so and so, it is a form of definite description. আর author of on referring, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার P.F. Strawson। ক্লিয়ার? তাহলে এটার কারেক্ট আনসার হবে 3-1, 3-1-2-4, 3-1-2-4, এটা বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। বি, বি হচ্ছে কারেক্ট আনসার। 84 নাম্বার, কি কঠিন প্রশ্ন। ম্যাম আগেরটার অ্যান্সার কি বললেন? আমি আগেরটার আনসার বললাম, বি বললাম, কারেক্ট আনসার বি, বি। 3-1-2-4 বললাম। দ্য লার্জেস্ট ওশান, এটা হচ্ছে ইনস্ট্যান্স অফ ডেফিনিট ডেসক্রিপশন, দিস অ্যান্ড দ্যাট, ঠিক আছে, দিস অ্যান্ড দ্যাট বললাম, লজিক্যালি প্রপার নেম, অ্যান্ড দ্য সো অ্যান্ড সো ফর্ম অফ ডেফিনিট ডেসক্রিপশন, অ্যান্ড অথার অফ অন রেফারিং হচ্ছে P.F. Strawson। 84 নাম্বার, নিম্নোক্ত বিবৃতিগুলি পড়ুন এবং তার ভিত্তিতে কোয়াইন টু ডগমাস অফ এম্পিরিসিজমে যে অভিমত প্রকাশ করেছেন সেটির প্রতি লক্ষ্য রেখে সঠিক উত্তরটি বিবেচনা করুন। এত কঠিন প্রশ্ন। কোয়াইন ভেরিফিকেশনিস্টদের সাথে সহমত পোষণ করেন যে বাক্যের যাচাইযোগ্যতার ভিত্তিতে অর্থ নির্ধারিত হয়। অর্থ নির্ধারণে একটি বাক্য গুরুত্বপূর্ণ নয়, বরং অর্থের ধারণার জন্য পুরো ভাষার অবধারণের প্রয়োজন। 84 নাম্বার, 84 নাম্বারের ভেরিফিকেশন ও বাকি যাচাইযোগ্যতার ভিত্তিতে অর্থ নির্ধারণ। এইটার উত্তর মনে হয় বিবৃতি 2 হবে, মানে কেবলমাত্র 2 হচ্ছে সত্য। অর্থ নির্ধারণে একটি বাক্য গুরুত্বপূর্ণ নয়, বরং অর্থের ধারণার জন্য পুরো ভাষার অবধারণের প্রয়োজন। মনে হচ্ছে যে কেবলমাত্র 2 সত্য হবে। মেবি আই এম রংও আমি হতে পারি। তো তবুও মনে হচ্ছে যে 84 নাম্বারের বি হচ্ছে কারেক্ট আনসার হবে, কেবলমাত্র 2 হচ্ছে সত্য। তারপরে এটা তো তোমরা সবাই পারবে, এটা পড়েছো। অ্যান্ড এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা লকের লেখা। আর ট্রিটিজ কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ দ্য হিউম্যান নলেজ, ঠিক আছে, এটা কার লেখা? এটা কোনটা করেছো? 3, এটার উত্তর হবে হচ্ছে তোমার এইটা, মানে হচ্ছে বি হচ্ছে কারেক্ট আনসার, বি। 3 নাম্বার হবে হচ্ছে লক, তারপরে হবে বার্কলে, অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হিউম, আর গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মরালস হচ্ছে ইমানুয়েল কান্ট। মানে 85 নাম্বারের বি হচ্ছে কারেক্ট আনসার, 85 বি কারেক্ট আনসার। 86, নিম্নোক্তগুলির মধ্যে লক রচিত অ্যান্ড এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর লক্ষ্য কি? দ্রব্যের স্বরূপ সম্পর্কে জ্ঞাত হওয়া, আমাদের ধারণার উৎপত্তি বিষয়ে আবিষ্কার করা, আমাদের জ্ঞানের নিশ্চয়তা প্রমাণ ও বিস্তৃতি প্রদর্শন করা, দ্রব্য এবং গুণের প্রভেদ জ্ঞাত হওয়া। এটার উত্তর হবে 2 আর 3, কেবলমাত্র 2 এবং 3 হচ্ছে সত্য। মানে লক তার অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে আমাদের ধারণার উৎপত্তি বিষয় আবিষ্কার করেছেন এবং আমাদের জ্ঞানের নিশ্চয়তা প্রমাণ এবং বিস্তৃতি তিনি প্রদর্শন করেছেন। হ্যাঁ, তো 86 নাম্বারের বি হচ্ছে কারেক্ট আনসার, কেবলমাত্র 2 এবং 3 হচ্ছে সত্য। 86 নাম্বার। 87, 87 কি বলেছে? হিউম প্রসঙ্গে নিম্নোক্ত বিবৃতিগুলি দেখুন এবং সঠিক সংকেতটি নির্বাচন করুন। কোনটা সঠিক সংকেত? 87 নাম্বারের প্রশ্ন। 87, 87তে কি বলা হচ্ছে? 87তে এটা বলা হচ্ছে হিউম এই মতবাদের বিরোধিতা করেছেন যে জড় পদার্থের কোনো অস্তিত্ব নেই। হিউম এই মতবাদের বিরোধিতা করেছেন যে কোনো আধ্যাত্মিক দ্রব্যের অস্তিত্ব নেই। হিউম মননাত্মক অধিবিদ্যার বিরোধিতা করেছেন। হিউম বিচারবাদের বিরোধিতা করেছেন, ঠিক আছে। এটা 1 নাম্বারটা হবে 1। হিউম এই মতবাদের বিরোধিতা করেছেন যে জড় পদার্থের কোনো অস্তিত্ব নেই। হিউম এই মতবাদের বিরোধিতা করেছেন যে কোনো আধ্যাত্মিক দ্রব্যের অস্তিত্ব নেই। হিউম মননাত্মক অধিবিদ্যার বিরোধিতা করেছেন, স্পেকুলেটিভ মেটাফিজিক্স। হিউম অপোজেস দ্য থট দ্যাট দেয়ার আর নো বডিজ। হিউম অপোজেস দ্য থট দ্যাট দেয়ার আর নো স্পিরিচুয়াল সাবস্টান্সেস। হ্যাঁ, হিউম অপোজেস স্পেকুলেটিভ মেটাফিজিক্স। এই 3টে উত্তর হবে। 87 নাম্বারের এ হচ্ছে কারেক্ট আনসার। 88 নাম্বারটা তোমরা হয়তো নিজেরা পারবে।
নিম্নলিখিত কোনটি অদ্বৈত ধারার সঠিক ক্রমকে নির্দেশ করে? আমি সঠিক ধারাটাই বলছি, সেটা হচ্ছে ডি, ব্যাস, গৌড়পাদ, গোবিন্দপাদ, দেন শঙ্করাচার্য। ব্যাস, গৌড়পাদ, গোবিন্দপাদ, দেন শঙ্করাচার্য। 88 নম্বরের ডি কারেক্ট আনসার হবে, যেটা অদ্বৈত বেদান্তের সঠিক ধারাকে রিপ্রেজেন্ট করছে। ব্যাস, গৌড়পাদ, গোবিন্দপাদ এবং শঙ্করাচার্য। 88-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 89, নিম্নোক্ত কোনটি আচার্য উদয়ন কর্তৃক প্রদত্ত ঈশ্বরের অস্তিত্বের সমর্থক হেতু নয়? ঠিক আছে, আয়োজনাত্মক, প্রত্যয়াত, পদাত, অধিকরণাত। ঠিক আছে, জাস্ট আমি উত্তরটা এখানে বলছি যে আচার্য উদয়ন কর্তৃক, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য হেতু গিভেন বাই আচার্য উদয়ন ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। হ্যাঁ, এটা হবে হয়তোবা, হ্যাঁ, অধিকরণাত, অধিকরণাত হবে। আচার্য উদয়ন কর্তৃক ঈশ্বরের অস্তিত্বের সমর্থক যুক্তি নয়, হেতু নয়, অধিকরণাত। 89-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, অধিকরণাত। 90 নাম্বার, নিম্নোক্ত কোন গ্রন্থটি রামানুজ কর্তৃক রচিত? 4টে অপশন দেওয়া আছে: বেদান্ত সংগ্রহ, শতদূষণী, বেদান্ত পারিজাত সৌরভ, শ্রী সুবোধিনী। এর মধ্যে যেটা আনসার হবে বেদান্ত সংগ্রহ। নিম্নোক্ত কোন গ্রন্থটি রামানুজ কর্তৃক রচিত? সেটা হচ্ছে বেদান্ত সংগ্রহ। 90 নাম্বার গেল। 91, নিম্নোক্ত কোনটি পূর্ব মীমাংসা মত অনুসারে বৈদিক ক্রিয়াকর্মের সাধ্যের দৃষ্টান্ত? মৃত্যুর পর স্বর্গলাভ। 91 নাম্বার, মৃত্যুর পর স্বর্গলাভ, নিত্য অগ্নিহোত্র সম্প্রদান, বৈদিক মন্ত্র উচ্চারণ, মীমাংসা সূত্র অধ্যয়ন। নিম্নোক্ত কোনটি পূর্ব মীমাংসা মত অনুসারে বৈদিক ক্রিয়াকর্মের সাধ্যের দৃষ্টান্ত? মৃত্যুর পরে স্বর্গলাভ। মৃত্যুর পরে স্বর্গলাভ, অ্যাটেনিং হেভেন আফটার ডেথ, এটাই ছিল ক্রিয়াকর্মের যে কারণ, যার জন্য বৈদিক ক্রিয়াকর্ম করছে মৃত্যুর পরে স্বর্গলাভের আশায়। 91 নাম্বারের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 92 নাম্বার, ম্যাম নিম্ন, 90 কি বলেন? হ্যাঁ, 90 নাম্বারটি কি বলেন? রামানুজের গ্রন্থটির নাম? বেদান্ত সংগ্রহ। 91 নাম্বার, মৃত্যুর পরে স্বর্গলাভ, পূর্ব মীমাংসা কর্তৃক বৈদিক ক্রিয়াকর্মের সাধ্যর দৃষ্টান্ত হচ্ছে মৃত্যুর পরে স্বর্গলাভ। নিম্নোক্ত কোনটি পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী ঈশ্বরের বর্ণনা? হ্যাঁ, এটা হচ্ছে, এইটা হবে, ঈশ্বর হলেন পুরুষ বিশেষ। ঠিক আছে, ঈশ্বর হলেন পুরুষ বিশেষ, হ্যাঁ, যিনি ক্লেশ কর্ম বিপাক আশয়ে সংস্কার মুক্ত, পরিণাম থেকে মুক্ত। মনে আছে, ঈশ্বর পঞ্চক্লেশের অধীন নয়, সাধারণ নর্মাল পুরুষ হলেন পঞ্চক্লেশের অধীন। হ্যাঁ, তো ঈশ্বর হলেন পুরুষ বিশেষ, যিনি ক্লেশ কর্ম বিপাক আশয় অপরামৃষ্ট পুরুষ বিশেষ ও ঈশ্বর, পুরুষের লক্ষণেই এটা বলা আছে। তো 92-এর সি কারেক্ট আনসার, বি কারেক্ট আনসার নয়, সি কারেক্ট আনসার। ঈশ্বর হলেন পুরুষ বিশেষ, যিনি ক্লেশ কর্ম বিপাক এগুলোর থেকে মুক্ত। 92-এর সি, গলা ব্যথা হয়ে গেল। 93 নাম্বার, নিম্নোক্ত কোনটি যোগদর্শন সম্মত অপরিদৃষ্ট চিত্ত ধর্ম নয়? ঠিক আছে, এটাও আমার কাছে একটু ডাউটফুল, হ্যাঁ, আনসার, কিন্তু আমার মনে হচ্ছে এটার উত্তর হবে বিপর্যয়। বিপর্যয় তো চিত্ত বৃত্তির মধ্যে পড়ে, আমার কাছে ডাউটফুল, আমার এটা পড়া নেই বিষয়টা। তবু আমি বলছি যে নিম্নোক্ত কোনটি যোগদর্শন সম্মত অপরিদৃষ্ট চিত্ত ধর্ম নয়? ঠিক আছে, এটা হচ্ছে বিপর্যয়। বিপর্যয় ইজ এ চিত্ত বৃত্তি, হ্যাঁ, এটা অপরিদৃষ্ট নয়। ঠিক আছে, তো এটার উত্তর যত সম্ভব বিপর্যয় হবে, তোমরা একবার চেক করে দেখে নিতে পারো। 93-এর ডি হচ্ছে বিপর্যয়। 94, নৈয়ায়িকগণ আপত্তি করেছেন যে সাংখ্যমত অনুসারে বুদ্ধিকে কর্তারূপে গ্রহণ করা যথার্থ নয়, কারণ কর্তা অবশ্যই চেতন হবে। সাংখ্যগণ বুদ্ধিকে কর্তারূপে গ্রহণ করেছেন, ঠিক আছে, কারণ যদিও বুদ্ধি প্রকৃতির বিকার রূপে অচেতন, কিন্তু সত্যের প্রাধান্য বশত সে পুরুষের চৈতন্যকে প্রতিফলিত করে এবং কর্তারূপে তোমার প্রতিভাত করে। নৈয়ায়িকগণ আপত্তি করে সাংখ্যমত অনুসারে বুদ্ধিকে কর্তারূপে গ্রহণ করা যথার্থ নয়, কারণ কর্তা অবশ্যই চেতন হবে। এটা কারেক্ট এক্সপ্লানেশন এটা। 94-এর এ হচ্ছে সঠিক ব্যাখ্যা, আমার মনে হচ্ছে এ অ্যান্ড আর, না সরি, এটা না, এটা না, সরি, সিটা না, সিও তো না, এটা এটা কারেক্ট আনসার কোথায় আছে বলো তো? দাঁড়াও, এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ।
এই অপশনটা কি ভুল দিয়ে দিল নাকি? আমার মনে হচ্ছে অপশনটা কি ভুল দিয়ে দিয়েছে ওরা। নৈয়ায়িকগণ আপত্তি করেছেন যে সাংখ্যমত অনুসারে বুদ্ধিকে কর্তারূপে গ্রহণ করা আহ হ্যাঁ উচিত নয়, কারণ কর্তা অবশ্যই চেতন হবে। আর সাংখ্যগণ বুদ্ধিকে কর্তারূপে গ্রহণ করেছেন, তার কারণ বুদ্ধি যদিও অচেতন, কিন্তু পুরুষের চৈতন্যের প্রতিফলন বশত বুদ্ধি নিজেকে চেতন বলে মনে করে। ঠিক আছে, ঠিকই তো আছে। মানে এ সত্য আরো সত্য, অ্যান্ড আর ইজ আ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। তো এটার আনসারই সঠিক গিয়েই তো খুঁজে পাচ্ছি না আমি। নাকি সি করছে এ সত্য আর সত্য, না আর ইজ আ কারেক্ট নট কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। এই উত্তর অনুযায়ী, মানে এই চারটে অপশন অনুযায়ী সি হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে। মানে এ বি আর ডি কোনোভাবেই হবে না, সি হচ্ছে কারেক্ট এক্সপ্লানেশন হতে পারে। কিন্তু আহ, এটাই করে রাখো, সিটা করে রাখো, এটার 94 সিটাই করে রাখো কারেক্ট এক্সপ্লানেশনের ক্ষেত্রে। সি সি, এ বি আর ডি এই তিনটেই হচ্ছে ভুল। যদি ঠিক হতে হয় তাহলে সি কেই ঠিক হতে হবে এখানে। 94 সি। 95, 95 নিম্নোক্ত কোনটি পুষ্টিমার্গ সম্প্রদায়ের মূল গ্রন্থ? সেটা হচ্ছে ভাগবত পুরাণ। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি পুষ্টিমার্গ সম্প্রদায়ের মূল গ্রন্থ? সেটা হচ্ছে ভাগবত পুরাণ। তারপরে 95টা বললাম ভাগবত পুরাণ। 96 নিম্নোক্ত কোনটি সাংখ্য দর্শন অনুসারে ব্রহ্মাণ্ডের কারণ? সেটা হচ্ছে প্রকৃতি। ব্রহ্মাণ্ডের কারণ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, সাংখ্য দর্শনের মূল কারণ হচ্ছে প্রকৃতি। তো 96 এ হচ্ছে কারেক্ট আনসার। 96 97 নিম্নোক্তগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে আমরা কোনো বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ করি না? অন্যায়ের ক্ষেত্রে, মানে ব্যক্তিগ্রহের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে আমরা কোনো বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ করি না। এটার উত্তর হবে অন্যায়। অন্যায়, অন্যায়। না, বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ করি না। ব্যভিচারা গ্রহ, ব্যভিচারের অন্যায়ের ক্ষেত্রে তো তো আমরা বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ করি না। অন্যায় হবে এটার আনসার। যখন দুটো বিষয়কে একসাথে থাকতে দেখি তখন আমরা বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ করি না। মানে এটা 97 সি হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে অন্যায়। 97 সি হচ্ছে কারেক্ট আনসার, সেটা হচ্ছে অন্যায়। 98 নিম্নোক্ত কোনটি বৈশেষিক সম্মত প্রযত্নর প্রকার? বৈশেষিক সম্মত প্রযত্নর প্রকার। হ্যাঁ, কি কি আছে? বৈশেষিক সম্মত প্রযত্ন প্রকারের মধ্যে পড়ে প্রবৃত্তি, নিবৃত্তি আর জীবনজনী মনে হয় পড়ে। দেখেছো প্রযত্নের মধ্যে কি কি পড়ে? আমার মনে নেই। প্রবৃত্তি, নিবৃত্তি আছে, আর একটা কোনটা আছে বইয়ের মধ্যেও তো দেওয়া আছে। দেখেছো কেউ যে বৈশেষিক সম্মত প্রযত্নের প্রকার? ম্যাম বি হবে। হ্যাঁ বি হবে। হ্যাঁ বি হবে, প্রবৃত্তি, নিবৃত্তি আর জীবনজনী। বি হবে এটার আনসার, বৈশেষিক সম্মত। মানে যে জায়গাগুলো পড়া, মানে মনে হচ্ছে আমাদের না পড়লেও চলবে, সেই সব জায়গা থেকে প্রশ্ন দিয়েছে। কঠিন প্রশ্ন, ভেরি হার্ড কোয়েশ্চেন। এটা পড়াটা মোটেও উচিত হয়নি স্টুডেন্টদের জন্য। যাই হোক, বৈশেষিক সম্মত প্রজননের প্রকার হচ্ছে প্রবৃত্তি, নিবৃত্তি এবং জীবনজনী। 98 বি। 99, 99 আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা বলে দিই, তারপর তোমরা করো। বি নাম্বার হচ্ছে কারেক্ট অপশন। If any technician is absent-minded, then if any germicides are contaminated, then he is a scoundrel. হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা বি কারেক্ট আনসার। বি 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 কারেক্ট আনসার। ভাবো কতগুলো কোয়ান্টিফিকেশন থেকে সিম্বলাইজও করতে দিয়ে দিয়েছে, ভেবে দেখো। কোয়ান্টিফিকেশনের সিম্বলাইজেশন। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে বি হবে। তারপর হচ্ছে লাস্ট 100, মানে কোয়ান্টিফিকেশনের লজিক অনুযায়ী অবৈধতা প্রমাণের জন্য কোন মৌলিক অনুমান অবশ্যই স্বীকার করতে হবে?
কোয়ান্টিফিকেশনে লজিকে অবৈধতা প্রমাণের জন্য কোন মৌলিক অনুমান অবশ্যই ভাবে স্বীকার করতে হবে, ঠিক আছে? ইফ দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিভিজুয়াল, এখানে অন্তত একজন সদস্য থাকবে। সি, দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিভিজুয়াল। মানে মনে আছে কোয়ান্টিফিকেশনের যখন আমরা সিম্বলাইজ করে অবৈধতা প্রমাণ করি, একটা বক্সের মধ্যে এ কমা বি কমা ইনস্ট্যান্সিয়েশন করে করে দেখাই, সুতরাং এখানের উত্তর ওইটাই হবে। মানে যেটা এখনই কোশ্চেন খুব মানে ডিফিকাল্ট, এখানে অন্তত একজন সদস্য থাকবে, মিনিমাম একজন সদস্য থাকবে, এ থাকবে। আমার মনে আছে অবৈধতা প্রমাণের ক্ষেত্রে কোয়ান্টিফিকেশনে এ কমা বি কমা করে করে আমরা করতাম, ঠিক আছে? ওখানে অন্তত একজন সদস্যকে সেখানে থাকতেই হবে কোয়ান্টিফিকেশনের অবৈধতা নির্ণয়ের জন্য, বেসিক অ্যাজাম্পশন, ঠিক আছে? অন্তত একজন সদস্য থাকবে। 100 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার। এই কোশ্চেন দেখে মানে ম্যাম, আমার একটু মনে হলো, হ্যাঁ বলো। ম্যাম ওই ভীষণ, যে ওটা ব্যভিচার আগ্রহই তো হবে, মানে যেখানে কোনো হ্যাঁ বিপরীত ব্যভিচারের দৃষ্টান্ত। আগ্রহ মানে ব্যভিচার দৃষ্টান্ত না দেখা। হ্যাঁ, হ্যাঁ, আমার দুটোর মধ্যে ডাউট হচ্ছিল যে অন্যায় মানে তো দুটো বিষয়ের অন্যায়, মানে প্রশ্নটা কি করেছে দেখো, বিপরীত দৃষ্টান্ত না দেখা। হ্যাঁ এটা বলেছে তো। তুমি দেখেছো বিপরীত দৃষ্টান্ত না দেখা, এই জন্য আমার এখানে ডাউট হয়ে আমি দাঁড়ালাম যে বিপরীত দৃষ্টান্ত না দেখা অন্যায়ের ক্ষেত্রে তো আমরা বিপরীত দৃষ্টান্ত দেখি না। হ্যাঁ, ব্যভিচারাগ্রহ মানেও ব্যভিচারের অদর্শন, কিন্তু হ্যাঁ ব্যভিচার বা বিপরীত দৃষ্টান্তের অদর্শন বা প্রত্যক্ষ না করা, এই ম্যাম, অন্যায়। অন্যের সংজ্ঞাতে যেটা আমরা লিখেছিলাম যে দুটো বিষয়ের একত্র উপস্থিতি, মানে দুটো বিষয়ের মিল থাকবে। হ্যাঁ, আর আর ব্যভিচার গ্রহতে ব্যভিচারাগ্রহ মানে লিখেছিলাম। ব্যভিচারের অদর্শন, বিপরীত হ্যাঁ, দৃষ্টান্ত প্রত্যক্ষ না করা। হুম, হ্যাঁ এটা তো তাহলে ব্যভিচার গ্রহই হওয়া উচিত। ইয়ে দেখে মনে হচ্ছে হওয়া উচিত, মানে সংজ্ঞা দেখে মনে হচ্ছে হওয়া উচিত বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ না করা, ব্যভিচারের অদর্শন, মানে এর কোনো বিপরীত ইনস্ট্যান্সেসকে না দেখা। হ্যাঁ, এটা তাই হবে, কারণ অন্যায় মানে একসাথে থাকা হলে অন্যায় দিত, এটা বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ না করা, এটা ব্যভিচারাগ্রহই হবে। মানে 97 ডি কারেক্ট আনসার হবে এটা। এ হলে বলতো যে দুটোকে একসাথে দেখা সবসময়, তা বলেনি। বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ না করা এটা ব্যভিচারাগ্রহ হবে, মানে 97 ডি হবে কারেক্ট আনসার। অত্যন্ত জটিল ডিফিকাল্ট প্রশ্ন এত কম টাইমের মধ্যে কোনো স্টুডেন্টদের পক্ষেই করা সম্ভব বলে আমার মনে হয় না, ঠিক আছে? মানে কি বলবো, আর এবার তোমরা বলো যে কি বলবে। কোনো প্রশ্ন প্রচন্ড কঠিন। আমার তো এটা দেখে মনে হলো যে নেটের কোশ্চেনও এত জটিল হয় বলে তো আমার মনে হয়নি কখন। নেটের প্রশ্নের কথা বললাম, নেটের প্রশ্ন থেকে সেটের প্রশ্নকে অনেক বেশি জটিল মনে হচ্ছে আমার এই ক্ষেত্রে। যাই হোক, এইটা গেল আমাদের পার্ট 1 পার্ট 2 করে আমরা পেপার 1 এবং পেপার 2 নিয়ে আলোচনা করলাম। আগামীকালের একটা ক্লাস হবে যেখানে স্টুডেন্টসদের একটা কংক্রিট ধারণা, যে কিভাবে তারা সামনের বছরটায় পুরোপুরিভাবে এগোবে, কি করবে, আহ, কিভাবে পড়াশুনো করবে, কোন রুটে তারা যাবে, সামনের বছর সম্ভাব্য কি কি পরীক্ষা হতে পারে, সে সমস্ত বিষয় আগামীকাল রাত্রেবেলার ক্লাসে ডিসকাস করব। আগামীকাল রাত্রেবেলা ক্লাসটা নর্মাল জুমেই হবে, ইউটিউবে হবে না, তার কারণ ইউটিউব লাইভে তো কেউ অন করে কথা বলতে পারে না। আমি ভুলে গেছিলাম, ইউটিউব লাইভে তো কেউ ভয়েস অন করে কথা বলতে পারে না, ওখানে লিখতে হয় চ্যাট বক্সে। কিন্তু কালকের ক্লাসটায় তোমাদের কথা বলাটাও খুব জরুরি, কারণ এসএসসির ইন্টারভিউ কেমন হলো সেটাও জানাটা খুব জরুরি, এটাও খুব একটা ইন্টারেস্টিং পার্ট, ঠিক আছে? এসএসসির ইন্টারভিউ কেমন হলো, ইন্টারভিউ বোর্ডে কিরকম প্রশ্ন হয়েছে, সিএসসির ইন্টারভিউটা অনেকটা এইরকম ভাবেই কিন্তু হবে। তো সেই সমস্ত বিষয় আমি কালকে একটা ছক করে নিয়ে বসবো। প্রথম 30 থেকে 40 মিনিট শুধুমাত্র স্টুডেন্টসদের কেমন ইন্টারভিউ হলো, ক্লাসগুলো কতটা তাদের কাছে হেল্পফুল হয়েছে, ইন্টারভিউয়ের ক্লাসগুলো, সমস্ত বিষয় নিয়ে কালকে প্রথম 40 মিনিট 45 মিনিট আলোচনা হবে, বিভিন্ন স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স ইন্টারভিউ বোর্ডে গিয়ে। আবারও কিন্তু তোমাদের বলছি, সিএসসির আর এসএসসি কিন্তু কোনো পার্থক্য নেই, ইন্টারভিউ প্রসেস কিন্তু থরলি পুরো একই। লজিক থেকেই প্রশ্ন করা হয়েছে, ইন্ডিয়ান থেকেই প্রশ্ন করা হয়েছে, ওয়েস্টার্ন থেকে প্রশ্ন করা হয়েছে, যা বলেছিলাম মোটামুটি ভাবে সব মিলে গেছে। কিন্তু আনুষঙ্গিক যা যা প্রশ্ন করেছে আমাকে প্রচুর স্টুডেন্ট জানিয়েছে, ম্যাম আপনি যেভাবে প্রশ্ন করেছেন ঠিক সেইভাবে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয়েছে। তো এই সমস্ত বিষয় সিএসসির ইন্টারভিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে,
নেট সেটের জন্য প্রিপারেশন নেবে, নাকি তুমি ডাব্লিউবি এমএসসি মাদ্রাস সার্ভিস কমিশন বা নেক্সট ইয়ারে যা যা পরীক্ষাগুলো হবে তার জন্য প্রিপারেশন নেবে, কিভাবে এগোবে, পিএইচডি করতে গেলেও কিভাবে এগোবে, সেই সমস্ত বিষয় নিয়ে আগামীকালের ক্লাসে আমাদের ডিসকাস হবে।